নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বর্ণালী রয়েছি আপনাদের সঙ্গে এবং আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা জানি আজ হচ্ছে 13ই আগস্ট আর দুদিনের মাথায় স্বাধীনতা দিবস। কিন্তু স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলায় কি নাশকতার ছক? আমরা যদি নজর রাখি হাবড়ায়, সেখানে কিন্তু হাবড়া থেকে তপসিয়া কিংবা বর্ধমান যে কোনো জেলা হোক, বাংলায় কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে পাকিস্তানের জৈশ-ই মোহাম্মদ বা আইএসআই এর জাল। তা নিয়ে আমরা আলোচনা করব আজ। ইতিমধ্যেই আমরা জানি যে হাবড়া থেকে কিন্তু গ্রেফতার করা হয়েছে পাক গুপ্তচর ওয়াহাব আলম ওরফে রানা রউফকে, এবং অন্যদিকে তপসিয়া থেকে গ্রেফতার করা হয়েছে রানারি সাগরেদ মোহাম্মদ ইজাজকে। পাশাপাশি যদি বলি, সম্প্রতি বর্ধমানেও জৈশী মডিউল কিন্তু দেখা গিয়েছে। বর্ধমান থেকে জৈশী মোহাম্মদ গ্যাংয়ের সক্রিয় সদস্য হামিদ মন্ডল সহ আরো দুজনকেও গ্রেফতার করে এসটিএফ। তবে প্রশ্ন উঠছে, পাকিস্তান ও বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীরা কি আবারও এদেশে অশান্তি সৃষ্টি করতে চাইছে? আমরা আলোচনা যাব এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা অতিথিরা উপস্থিত রয়েছেন আমি পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল দিব্যশঙ্কর ভট্টাচার্য। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে অনলাইন যোগে যুক্ত হয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রঞ্জিতা চক্রবর্তী ম্যাম। রঞ্জিতা ম্যাম, আপনাকেও স্বাগত। আমি প্রথমেই আসবো দিব্য স্যারের কাছে। যেহেতু আমরা আলোচনা করছিলাম, আমরা জানি স্বাধীনতা দিবস দোরগোড়ায়, আর তার আগে যদি বাংলায় আমরা তাকাই, তাহলে কোথাও গিয়ে জৈশী মডিউল বা যদি দেখি আইএসআই এর গুপ্তচরদের একটা কোথাও গিয়ে তাদের লিঙ্ক রয়েছে। তা আগামীতে তারা যেটা মনে করা হচ্ছে, ইতিমধ্যেই বলা যেতে পারে যে এসটিএফ এর বড় সাফল্য, তারা তাদেরকে ইতিমধ্যেই নিজেদের জালে নিয়েছে, জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। কিন্তু কোথাও গিয়ে কি বাংলায় কোনো একটা বড় সন্ত্রাসের চেষ্টা চালানো হচ্ছিল? কি মনে করছেন আপনি? আমি প্রথমে এইটা বলতে চাই কি 2 বছর আগে যখন অপারেশন সিন্দুরের পরে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকা ফ্লোরিডাতে একটা মিটিংয়ে উনি এটা বলেছিল কি আগামী যুদ্ধ ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে আরম্ভ হবে, অর্থাৎ বঙ্গ আর আসাম থেকে আরম্ভ হবে। আর এই জন্য আমরা যা দেখছি কি আইএসআই এর এখন ফোকাস পশ্চিমবঙ্গ আর আসামের উপরে। আর আপনি দর্শক জানি কি আমাদের এখন 15 আগস্টের স্বাধীনতা দিবস, ওই জন্য আমি যা রিপোর্ট পেয়েছি কি আইএসআই এর একটা লিঙ্ক আরম্ভ হয়েছে নেপালে কাঠমান্ডুর থেকে। আর কাঠমান্ডুর থেকে এখন আমরা দেখলাম যে ওয়াহাব আলম ওরফ রানা রউফ কাঠমান্ডুর থেকে ও পশ্চিমবঙ্গ আসলো, এসে বিশেষ করে কলকাতা আর হাওড়াতে, আর তারপরে বর্ধমান পর্যন্ত ওর লিঙ্ক ওইখানে ছিল। আর এইটা মন করতে পারে কি আগামী দিনে ওদের উদ্দেশ্য ছিল কি ভারতে এখনো কিছু টেররিস্ট অ্যাক্টিভিটি করার উদ্দেশ্য ছিল। আর ওই জন্য আমি ভাবি যে এসটিএফ যে এটা একটা বড় সাফল্য হয়েছে। সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলা উচিত কি আমরা দেখছি যে বাংলাদেশে যে পরিবর্তন হলো একটা, আর শেখ হাসিনা ভারতে এসে গেল, তারপরে আমরা দেখলাম কি আইএসআই এখন বাংলাদেশ মিলিটারির সঙ্গে একটু লিঙ্ক আবার বাড়িয়ে দিয়েছে। আর ওই জন্য আমার মনে হচ্ছে যে একটা লিঙ্ক একটা বানাচ্ছে, বিশেষ করে তার ফোকাস পয়েন্ট হলো কাঠমান্ডু, আর কাঠমান্ডুর থেকে ঢাকা, আর ঢাকার থেকে হাওড়া অর্থাৎ কলকাতায় একটা বেস বা ওরা বানাচ্ছে। আর আমার মনে হয় কি এর সঙ্গে সঙ্গে আমরা যখন ড্রাগসের কথা বলি, মাদকের কথা বলি, তখন আমরা দেখি কি গোল্ডেন ট্রায়াঙ্গেল ওইটা হলো লাওস, কাম্বোডিয়া আর মিয়ানমার। ওইটার রুটটা হলো মিয়ানমার থেকে ভারত, আর ভারত থেকে কাঠমান্ডু। তো আমরা দেখছি কি একটা মাদকের যা লিঙ্ক, আর ওইটা হচ্ছে মিয়ানমার, ভারত, কাঠমান্ডু।
আর আইএসআই যে লিঙ্ক হচ্ছে ওইটা হচ্ছে কাঠমান্ডু ভারত, আর সঙ্গে সঙ্গে ওরা চেষ্টা করছে কি ভারতের উত্তর পূর্বাঞ্চলে ওরা অশান্তি করার চেষ্টা করছে। ওই জন্য আমার লাগে কি এখন আমরা একটু সতর্ক থাকতে হবে। আর খালি 15 আগস্ট বলে না, আগামী দিনে আমি কিন্তু লাগে কি ওরা আমাদের এইখানে, কারণ বিশেষ করে পশ্চিমবঙ্গ আর আসামে স্লিপার সেলস অনেক আছে একদম, আর ওই জন্য আমরা সতর্ক থাকতে হবে। বেশ, আমরা এই বিষয়ে আলোচনা করব। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রঞ্জিতা চক্রবর্তী ম্যাম রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিতা ম্যাম, আপনার কাছে আমার এই প্রশ্নটা থাকছে, যেহেতু ইতিমধ্যেই দিব্যশঙ্কর বাবু বললেন যে বাংলাদেশেরও কোথাও গিয়ে একটা লিঙ্ক শুরু হয়ে গিয়েছে, আইএসআই এজেন্টরা হোক বা জৈশ-ই মোহাম্মদের জঙ্গিরা হোক, কিন্তু আমরা দেখেছি সম্প্রতি বাংলাদেশের যেহেতু সরকারের পালাবদল, সেখানে তারেক রহমান রয়েছেন, দেশ তিনি চালাচ্ছেন, কিন্তু কয়েকদিন আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু কথা ছিল যে ইতিমধ্যেই তিনি ভিডিও বার্তায় তিনি আসবেন, প্রেস কনফারেন্স করবেন, কিন্তু সেখানেও তাকে দেখা গেল না ভিডিও বার্তা দিতে। আমরা দেখেছি তিনি এসেছেন অডিও বার্তায় এবং তিনি বলছেন যে তিনি কিন্তু শীঘ্রই দেশে ফিরবেন, কারণ দেশের মধ্যে যা যা অত্যাচার হচ্ছে, অনাচার হচ্ছে। তাহলে কি মনে হয় যে বাংলাদেশে আবারও জঙ্গি গোষ্ঠীরা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, সেখানে গিয়ে তারা আবারও কোথাও গিয়ে নাশকতার ছক বুনছে? আমরা যদি ভালো করে দেখি, প্রথম থেকেই ছিল, এবং বিএনপি যে তারেক রহমান রয়েছে, বিএনপি থাকাকালীনও কিন্তু আমরা এরকম স্লিপার সেল দেখেছি, এবং ভারতবর্ষে সেটা কিন্তু ভীষণ অ্যাক্টিভ ছিল, স্পেশালি বর্ডারিং ডিস্ট্রিক্ট, যেটা পশ্চিমবাংলার বর্ডারিং রিজন, যেটা বর্ধমান, মুর্শিদাবাদ, ওই অঞ্চলগুলোতে কিন্তু স্লিপার সেল অ্যাক্টিভ ছিল, এবং উত্তরবঙ্গেও কিন্তু অনেকটা ছিল, এবং উত্তর পূর্ব ভারতেও ডেফিনেটলি স্লিপার সেল ছিল। এবং সেটা যেহেতু আমাদের এই যে ওপেন একটা বর্ডার রয়েছে ভারত এবং নেপালের সঙ্গে, যার ফলে এই কাঠমান্ডু রুটটা কিন্তু বারবার ব্যবহার হচ্ছে, যেটা আমরা এবারও দেখতে পেলাম যে তারা ওইভাবে পাকিস্তান থেকে কাঠমান্ডু এবং কাঠমান্ডু থেকে তারা ওই ওপেন বর্ডার ব্যবহার করে ভারতবর্ষে ঢুকে যাচ্ছে, এবং স্লিপার সেল লোকাল কিছু কানেকশনস দিয়ে, হ্যান্ডলার দিয়ে তারা বেশ ভালো জাকিয়ে বসেছে, এবং মোবিলাইজেশনও খুব ভালো হচ্ছে। আর দ্বিতীয় যেটা আমরা দেখছি যে বাংলাদেশে কিন্তু র্যাডিক্যাল কিছু পরিবর্তন হয়নি, হয়তো আগে মোহাম্মদ ইউনিস ছিলেন এবং পরবর্তীতে তারেক রহমান এসছেন, কিন্তু আপনি কিন্তু দেখবেন না যে তার খুব র্যাডিক্যাল কোনো শিফট হচ্ছে। বা আপনি ভালো করে দেখুন যে উনি যখন বাইরে ট্যুরে গেলেন, ভিজিটে গেলেন, উনি কিন্তু ভারতবর্ষকে নিলেন না, উনি কিন্তু চায়নায় গেলেন, এবং চায়নার যে অ্যাক্টিভ রোল সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে পাকিস্তান এবং চায়না বরাবরের বন্ধু একদম। আর দ্বিতীয় যেটা আমরা জাস্ট অগাস্ট 7 তারিখে যেটা হলো, যে টার্কি, সৌদি আরব এবং পাকিস্তান যে নেটোর মতো একটা অ্যালায়েন্স করলেন, সেটা কিন্তু আমাদের পক্ষেও অনেক বেশি সমস্যার কারণ পাকিস্তান কিন্তু ওখানে যেটা বলা আছে, যদি কোনো একটা দেশকে অ্যাটাক করা হয় তাহলে ধরে নেওয়া হবে যে 3টে দেশই একত্রভাবে রিঅ্যাক্ট করবে। একদম। এবং সেইখানে পাকিস্তানের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের ভেতরে এবং চায়নার যে অ্যাক্টিভিটি, তারা ডেফিনেটলি উত্তর পূর্ব ভারতকে তো কানেক্ট করছেই, কারণ আমরা দেখতে পাচ্ছি যে মণিপুরের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে, এবং অরুণাচল প্রদেশেও ইদানিংকালে যে প্রবলেমসগুলো উঠে আসছে, সেখানে কিন্তু বোঝাই যাচ্ছে একটা খুব সুচিন্তিত একটা প্ল্যানের মধ্যে এটা কিন্তু একটা ম্যাম, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোথাও কি যে উত্তর পূর্বাঞ্চল বা ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল অঞ্চলটাকে যে বেছে নেওয়া হচ্ছে, বারবার পাকিস্তান থেকে তারা নেপালে যায় এবং নেপাল থেকে বাংলাদেশ হয়ে বাংলায় তারা প্রবেশ করছেন। এবং এই মুহূর্তে আরো একটা বিষয় বলে রাখা ভালো যে ইতিমধ্যে আমরা জানি বাংলাতেও কিন্তু সরকারের পালাবদল। আরো একটা প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে, এবং বিজেপির তরফ থেকে বা শাসক দলের তরফ থেকেও প্রতিক্রিয়া আসছে। আমরা একবার শোনাবো সজল ঘোষ এই বিষয়ে কি বলেছেন। আসল এজেন্ট এখন চোখ দেখাতে যাচ্ছে, এদের আসল এজেন্ট যে সে তো চোখ দেখাতে যাচ্ছে বা চলে গেছে, কোনটা হয়েছে আমি জানি না। হ্যাঁ, এরা সব মানে এরা এজেন্ট, এরা সাব এজেন্ট। আসল যে মেন এজেন্ট, সেই এজেন্ট এখন চোখের নিয়ে নাটক করছে, 20 বস্তা নিয়ে গেছে। আমি বলছি এই পুলিশই ছিল 3 মাস আগেও, এই পুলিশই ছিল 4 মাস আগেও। কোনো দিন পশ্চিমবঙ্গের ইতিহাসে গত 15 বছরে 15 বার দেখাতে পারেননি যে অন্য রাজ্যের
পুলিশ না এলে পরে এই ধরনের জঙ্গি ধরা পড়ে, বা যদিও ধরা পড়তো তাহলে ইনপুট থাকতো অন্য রাজ্যে। এই রাজ্যের পুলিশ এই রাজ্যের তদন্ত করে এই রাজ্য থেকে গ্রেপ্তার করছে, তার মানে বুঝতে পেরেছেন ভাইপোর কেন জ্বালা হয়। আর একদিকে এই রানারকে সাহায্য করতো যে রানারক থাকবেই তো, 12 সাল 11 সাল থেকে এসছে একজন পিসি, ওদের খালা এসছে সরকারে, আরো 12 সাল থেকে থাকবে না, হয়ে গেছে আমার তো মহা মুশকিল। তপসিয়াতে থাকতো, ওদেরকে সাহায্য করতো। ইজাজ বলে আরেকজনকে ধরা পড়েছে। সবই তো হবে, ওখানে ইজাজ হবে, ওখানে খান হবে, ওখানে হাকিম হবে, এরাই তো হবে, আর কারা হবে। অর্থাৎ কোথাও গিয়ে শাসক দলের তরফ থেকে কিন্তু অভিযোগ উঠছে বিরোধীদের তরফে, এবং এই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন আমাদের অতিথি, যেখানে রাজনৈতিক বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বিশ্বজিৎ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথায়। আমরা যেহেতু আলোচনা করছিলাম, একদিকে বাংলায় কোথাও গিয়ে পাক গুপ্তচররা নতুন করে মডিউল তৈরি করছে, বা যদি আমরা সীমান্তবর্তী এলাকার কথা বলি, বাংলাদেশ এবং নেপাল সীমান্ত কিভাবে জঙ্গিদের নতুন করিডোর হয়ে উঠলো। আর অন্যদিকে শাসক দলের তরফ থেকে যেভাবে প্রতিক্রিয়া আসছে, যে দীর্ঘ বছর ধরে আমরা যদি দেখি 15 বছরের ইতিহাসে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে পুলিশ সক্রিয় ছিল না, অন্য রাজ্যে তাদের কাছে হিন্ট আসতো, তাদের কাছে তথ্য আসতো, এই রাজ্যের পুলিশ এখানে থেকেই কেন এইভাবে কোনো গুপ্তচরকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি, বা 2-3 মাসের মধ্যে এখন ধরা হচ্ছে অনেককেই। কি বলবেন আপনি? সমস্যা ছিল সীমান্ত সমস্যা, যে সীমান্ত সমস্যার জন্য বিএসএফ যে জমি চেয়েছিল 50 কিলোমিটার, সেই জমি প্রাথমিকভাবে পূর্ববর্তী সরকার দেয়নি বা সব ক্ষেত্রে দেয়নি, সেই কারণে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছিল। এবং আমরা জানি যে আমাদের এই রাজ্যের যদি আমরা ভৌগোলিক অবস্থান দেখি, তাহলে এটাকে অনেকে করিডর মনে করে এবং ট্রানজিট পয়েন্ট মনে করে। একদিকে বাংলাদেশ, একদিকে নেপাল, এরা এই অঞ্চলের মধ্যে দিয়ে, অর্থাৎ বাংলার মধ্যে দিয়ে জঙ্গিরা যাতায়াত করে এবং বাংলাকে জঙ্গিদের একটা নিরাপদ স্থান বলে তারা চিহ্নিত করে। বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক যখন খারাপের দিকে গেল, আমরা দেখলাম যে বাংলাদেশ মুভমেন্টের সময় জঙ্গিরা একেবারে এখানে এসে আশ্রয় দিল, তারা জেল থেকে ছাড়া পেল এবং অনেক জঙ্গি হুঙ্কার দিল। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ছিল এবং সাপোর্ট ছিল, একটা অদৃশ্য সাপোর্ট, এবং সে কারণে অনেক পাক জঙ্গি বাংলাদেশ ব্যবহার করে পশ্চিমবঙ্গের ইয়েটা আসার চেষ্টা করেছে। এখন এই যে জঙ্গি যোগাযোগ, এটাতে তো যে রাজনৈতিক দল যেই সরকারে থাকুক না কেন, আমাদের প্রত্যেকের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়ায়। অর্থাৎ এখানে সব থেকে আগে দরকার সরকারে যেই থাকুক তার ইন্টেলিজেন্স, তার প্রশাসন সেটাকে বের করবে এবং তার উপযুক্ত শাস্তি হবে। আসলে দেশকে বাঁচাতে না পারলে আমাদেরকে বাঁচানো যাবে না, কারণ আমরা তো সেই দেশের মধ্যেই থাকি। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন সরকার যেভাবে গুপ্তচর ব্যক্তিকে চিহ্নিত করছে এবং ধরছে, এটা তাদের ইন্টেলিজেন্স এবং পুলিশি দক্ষতার একটা পরিচয়। আস্তে আস্তে এই বার্তা জঙ্গিদের কাছে বা গুপ্তচরদের কাছেও পৌঁছবে যে আর বাংলা নিরাপদ জায়গা নয়, বরং বাংলাকে সমীহ করতে শেখা। এবং চারিদিক থেকে কেন্দ্রীয় এজেন্সি তার ইন্টেলিজেন্স এবং রাজ্যের এজেন্সি একই সঙ্গে, অনেকে বলে যে ডবল ইঞ্জিন সরকার থাকলে আর্থিক উন্নতি হবে, শুধু আর্থিক উন্নতি নয়, এর পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে রাজ্য। কেন্দ্র এবং রাজ্য এককভাবে এই জঙ্গিদের কাছে একটা ত্রাস হয়ে উঠবে, কারণ এই ইন্টেলিজেন্স যে কোনো ক্ষেত্রে রাজ্যের যে ইন্টেলিজেন্স এবং কেন্দ্রের ইন্টেলিজেন্স, এরা যদি সমন্বয় করে এই কাজ করতে পারে, তাহলে আগামী দিনে জঙ্গিরা বুঝে যাবে যে এখানে কোনোভাবে কোন রকমে কাজ করা সম্ভব নয়। পুলিশ প্রশাসন সদা সতর্ক রয়েছে এবং সেই কারণে বাহবা দিতে হবে ইন্টেলিজেন্স। যে পাক গুপ্তচরকে ধরেছে, সেই পাক গুপ্তচর আমাদের এই কলকাতা নিয়ে তার বিভিন্ন ধরনের পরিকল্পনা ছিল। অনেকে বলছেন যে না, এই সামনে 15ই আগস্ট তার নানান রকম উদ্দেশ্য ছিল। যেভাবেই হোক আমাদের নিরাপত্তা, শহরের নিরাপত্তা, রাজ্যের নিরাপত্তা, সর্বোপরি ভারতবর্ষের নিরাপত্তাটা প্রশ্নের মুখে তারা দাঁড় করাতে পারেনি, কারণ দেখেছে ভারতের যে ইন্টেলিজেন্স, তারা এটাকে রুখে দিয়েছে। বেশ,
আমরা ফিরে এলাম সাফ কথায়, আবারও আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, তবে এখানে প্রশ্ন যে আমরা যেভাবে আলোচনা করছিলাম বিরতির আগে, যে বাংলাদেশ ও নেপাল সীমান্ত কি কোথাও গিয়ে জঙ্গিদের নতুন করিডোরে পরিণত হয়েছে? বাংলার মাটিতেই পাক চরবৃত্তির যে এই জাল, তা কিন্তু ধীরে ধীরে বিস্তার পাচ্ছে এমনটা বলা যায়। কারণ আমরা যদি তাকাই, যার কথা আমরা বলছি, রানা রফের কথা, 2014 সাল থেকে 2025 সাল অবধি সে কিন্তু অনেকবার আনাগোনা করেছে শহর কলকাতা হোক, বাংলার বুকে, এবং বারবার সে পাকিস্তান থেকে নেপাল করিডোর হয়ে বাংলাদেশ থেকে আসতো ভারতে। প্রশ্ন হচ্ছে যে তার কাছে যে ভুয়ো আধার কার্ড পাওয়া গেছে, এই ধরনের যে নথিপত্রগুলি বাংলায় থেকে বা পাকিস্তান থেকে বাংলায় সে প্রবেশ করছে, ভুয়ো আধার কার্ড সে কিভাবে পাচ্ছে, কোথা থেকে আসছে এই ভুয়ো আধার কার্ড বা বিভিন্ন ধরনের নথিপত্র? এ বিষয়ে আমার প্রশ্ন থাকছে দিব্যশঙ্কর ভট্টাচার্য স্যারের কাছে। একটা দেখার জন্য যে এখন রানা রফ এর সঙ্গে ছিল আধার কার্ড, ছিল ভোটার কার্ড ছিল, আর এইগুলো গত 12 বছর থেকে রানা রফ কাঠমান্ডুর থেকে কলকাতা, তারপরে বর্ধমান, আর উত্তরবঙ্গ, আর তারপরে আবার কাঠমান্ডু 12 বছর থেকে ও আসা যাওয়া করছে। আর কি বেসিসে? ওর পাশে ছিল আধার কার্ড, ভোটার কার্ড, ভারতের আধার কার্ড। অর্থাৎ এইখানে স্লিপার সেলস আছে, ওদের গুপ্তচর আছে, যারা এইগুলো আধার কার্ড বানিয়ে ওদেরকে সাপোর্ট বা সাপ্লাই করে। আর ভারত আর নেপালের মাঝে ওপেন বর্ডার একটা আছে, ওই জন্য আসা যাওয়ার কারণে সুবিধাও আছে। পাকিস্তান থেকে কাঠমান্ডু আসে, আর তারপরে ওপেন বর্ডার, আর ওইখানে নিজের ভারতের আধার কার্ডটা নিয়ে নেপাল থেকে ভারত এসে, আর তারপরে আবার লিঙ্ক করে বা হানি ট্র্যাপিং করে ও আবার চলে যায়। কারণ একটা জিনিস দেখতে হবে, ওনার সঙ্গে দুইজনকে অ্যারেস্ট করেছে। একজন হলো অর্পিতা সরকার, আর অর্পিতা সরকারকে ব্যবহার করছিল হানি ট্র্যাপিং এর জন্য। আর অর্পিতা সরকারের সঙ্গে আরেকজন ছিল আদিত্য সিংকেও ওরা ব্যবহার করছিল। অর্থাৎ ভারতের ভেতরেও ওদের কিন্তু স্লিপার সেলসগুলো আছে, অনেক কনভার্ট করেছে আর ওদের ব্যবহার করছে। সঙ্গে সঙ্গে এইটাও দেখা উচিত যে আমাদের যা সিটিজেনশিপ ডকুমেন্টস বলি, আধার কার্ড, ভোটার কার্ড, এইগুলো কেন বানা হচ্ছে। আর ওই জন্য আমি বলি কি এর সঙ্গে আমাদের লিঙ্ক, অনেক লোকের লিঙ্ক একটা আছে, এটা একটা বড় নেক্সাস আছে। মন করতে হবে যে আমরা যদি দেখি যে 1999-এ IC-814 ওই প্লেনটা হাইজ্যাক করা হয়েছিল, ওইটা কাঠমান্ডুর থেকে হয়েছিল, অর্থাৎ নেপাল থেকে হয়েছিল। কারণ কাঠমান্ডুতে ISI এর একটা বড় বেস একটা আছে। আর যখন IC-814 থেকে মৌলানা মাসুদ আজহার 3 জনকে রিলিজ করেছিল, একজন ছিল মৌলানা মাসুদ আজহার। আর ও রিলিজ হওয়ার পরে পাকিস্তানে ও আরম্ভ করলো জৈশ-ই মোহাম্মদ। আর আজকে যে রানা রফ ধরা পড়লো, ও হলো ওই জৈশ-ই মোহাম্মদের একজন সদস্য বা মেম্বার। আর মন করতে হবে যে মৌলানা মাসুদ আজহার তারপরে জৈশ-ই মোহাম্মদ করলো, আর জৈশ-ই মোহাম্মদে 2001 সনে পার্লামেন্টের উপরে অ্যাটাক, 2016 সনে ওইটা আবার পাঠানকোটের অ্যাটাকটা ছিল, 2019 সনে পুলওয়ামা অ্যাটাক ছিল। অর্থাৎ একটা সংগঠন বানিয়ে নিয়েছে। আর এখন আমরা যা দেখছি যে এই জৈশ-ই মোহাম্মদের এখন যা নেক্সাস একটা হয়েছে, ওইটা কিন্তু পশ্চিমবঙ্গ আর আসামে এসে গেছে। আর বিশেষ করে আমরা যা দেখছি যে স্লিপার সেলসরা এখানে বসে আছে, আর যখন ওদের সিগন্যাল পাবে তখন আমার মনে হয় কি এই স্লিপার সেলসগুলো অ্যাক্টিভেট হবে। আর ওই জন্য আমরা এখন সতর্ক হওয়া উচিত। আর বিশেষ করে এই যে ড্রাগসের একটা রুট আছে, আমি আবার বলছি, এই ড্রাগসের রুট। আর এইখানে আরেকটা জিনিস দেখতে হবে কি চায়না এখন সাপোর্ট করছে। হয়তো যা আমরা দেখছি কি মণিপুরে বা অরুণাচলে, ওইখানে কিন্তু আমরা একটু চাইনিজ ইনফ্লুয়েন্স একটাও দেখছি।
যে এখন যা একটা হচ্ছে যে ইসলামিক নেটো বলে একটা ট্রিটি একটা হয়েছে, মেক্কাতে একটা ট্রিটি হয়েছে, ওইটা হলো পাকিস্তান, টার্কি আর টার্কির সঙ্গে, পাকিস্তান, টার্কি আর সৌদি আরবিয়া। এর সঙ্গে আমি দেখলাম কি কালকে কি বাংলাদেশের একজন নেতা বলল কি আমরাও চাই কি আমরাও এই যে ইসলামিক নেটো যা বলা হয় ওইটাই জয়েন করার জন্য, কিন্তু ওইটা যদি হয় আমাদের জন্য কিন্তু একটা বড় ভীষণ প্রবলেম হবে। বেশ বেশ বেশ, আমি আবারও আসবো আপনার কাছে। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন বিজেপি নেতা মোহন রাও। আমি মোহন রাওয়ের কাছে যাব। মোহন বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাপ কথায়। শোনা যাচ্ছে কি? হ্যালো বাবু শোনা যাচ্ছে? আমরা হ্যাঁ, আলোচনা শুনতে যেহেতু করছিলাম, প্রশ্ন উঠছে যে শুধুমাত্র যে এই রানার অফ এমনটা নয়, আমরা হামিদ মন্ডলকে নিয়ে আলোচনা করছিলাম এবং যেখানে সে তার বান্ধবী অর্পিতাকেও কিন্তু কোথাও কি হানি ট্র্যাপে যুক্ত করার চেষ্টা করেছিল, বা তার পাশাপাশি আমরা বলছিলাম আদিত্য সিংহ ওরফে রাজের কথাও। এই প্রত্যেকটা জঙ্গি গোষ্ঠীর কথা যদি বলি, জৈশ-ই মোহাম্মদ হোক, আইএসআই এজেন্টদের কথা বলি, তাহলে বাংলায় যদি আমরা তাকাই যে এই এখন থেকে এই ঘটনাগুলো কিন্তু আরো চোখে পড়ছে বারবার স্বাধীনতা দিবসের প্রাককালে। কিন্তু প্রশ্ন উঠছে যে দীর্ঘ বছর তৎকালীন সরকার থাকার সময় আমরা যদি তাকাই যে অন্য রাজ্য থেকে আমরা পুলিশরা তথ্য পেতেন, তারা এসে এখানে এই ছক কষতেন এবং তারপরে দেখা যেত যে অনেকেরই এই বাংলায় বহুদিন থেকে তাদের রাজ চলছিল। এবং এই যে প্রশ্নগুলো উঠে আসে যে ইসলামিক নেটো হোক বা বাংলাদেশের কথাও যদি আমরা বলি, কোথাও গিয়ে কি আবারও বাংলাদেশের জঙ্গিরা বা পাকিস্তানের জঙ্গিরা ভারতবর্ষে উৎপীড়নের চেষ্টা করছে বলে মনে করেন আপনি? দেখুন, নমস্কার। আজকে অনেকক্ষণ আপনাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, অনেকক্ষণ পরে আমি জয়েন করতে পেরেছি। আনফরচুনেট বলুন বা ফরচুনেট বলুন, আজকে পশ্চিম বাংলায় বিগত মানে 1 মাসের মধ্যে দুটো একটা এর আগে একজন ধরা পড়েছে এবং আজকে আরেকজনকে ধরা পড়েছে যে জঙ্গি কার্যকলাপে মানে সংযুক্ত। এবং আজকে এক্সপোজ হচ্ছে বাংলার বিগত 50 বছরই বলি কেন, 34 বছর বামের যে আমল ছিল সেই সময় লাল সন্ত্রাসটা কিভাবে বেড়েছিল এবং তার সাথে সাথে জঙ্গি কার্যকলাপগুলো সেই রকমই পড়েছিল। আর 15 বছর যে তৃণমূলের সরকার ছিল, এই বর্ডার গুলো টোটালি ওপেন পোরস, যেখান থেকে যে যার মতন আসতো, যে যার মতন বেরিয়ে যেত। সুতরাং যে জায়গাগুলো আমরা দেখছি যে কাকে কাকে আমরা ওখানে ধরতে পারছি। এর আগে তো কোনো জঙ্গি ধরা পড়ছে, অন্য রাজ্যের এসটিএফ এসে এখান থেকে জঙ্গিদেরকে তুলে নিয়ে যাচ্ছে, অ্যান্ড পশ্চিমবাংলার গভর্নমেন্ট বা পশ্চিমবাংলার পুলিশ জানতেই পারতো না। যখন তারা তাদেরকে নিয়ে বেরিয়ে যেত তখন জানতে পারতো যে পশ্চিমবাংলার অমুক জায়গা থেকে দুটো জঙ্গিকে ধরা পড়া গেছে এবং তাদেরকে এসে হরিয়ানা বা পাঞ্জাব বা দিল্লি বা উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র পুলিশ নিয়ে চলে গেছে, আটক করে নিয়ে চলে গেছে। তো এই ধরনের পরিস্থিতি ছিল পশ্চিমবাংলার মধ্যে। কিন্তু বিগত 3 মাসের মধ্যে এইটা সেকেন্ড মানে বিগ ক্যাচ বলা যায়, বিগ ক্যাচ, যে একটা জঙ্গি কার্যকলাপের মধ্যে ইনভলভ এবং তার কাজ হচ্ছে এখান থেকে পাকিস্তান যাওয়া, পাকিস্তান থেকে আফগানিস্তান যাওয়া বা অন্যান্য দেশে গিয়ে জঙ্গিদের যতগুলো নেটওয়ার্ক এবং জঙ্গি কার্যকলাপ ট্রেনিং নিয়ে এখানে এসে একটা বড় একটা কোনো চক্রান্ত তৈরি করা হচ্ছিল। এবং সেইগুলো তো ম্যাটার অফ ইনভেস্টিগেশন। এবারে পুলিশ এবং এসটিএফ এবং এনএসএ বা এনআইএ এই তদন্তকারী সংস্থাগুলো যখন এক জায়গায় বসবে এবং যখন তাদেরকে ইনভেস্টিগেট করবে, তখন নিশ্চয়ই তদন্তকারী সংস্থাগুলো বুঝতে পারবে যে অ্যাকচুয়াল মডেল অফ মানে টেররটা কি ছিল। কিন্তু প্রশ্ন উঠছে যেখানে পুলওয়ামার জঙ্গি সাজ্জাদ ভাট্টির সঙ্গে জড়িত ছিল এই হামিদ মন্ডল,
তারপর সে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধিও লক্ষ্য করেছে, তিনি কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন, এই বিষয়গুলো লক্ষ্য করা তো একজন আম জনগণের পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই সেখানে কোনো নেটওয়ার্ক থাকতে হবে, যারা বলা যেতে পারে যে আমাদের সঙ্গে থেকে, আমাদের দেশের থেকেই আমাদের খেয়ে পড়ে তারা দেশদ্রোহিতা করছে। আপনি কি মনে করেন এই নিয়ে? দেখুন, এই কমিউনিটিকে যতটা নিন্দনীয় ভাষায় যদি নিন্দা করা যায় আমার মনে হয় কম। কেন আমরা এদের থেকে ন্যাশনালিজম বা রাষ্ট্রীয়বাদ যেটা, সেটা আমরা এক্সপেক্ট করতে পারি না। আমরা বুঝতেই পারি না যে কোন মানে আইডিওলজির জন্য এরা ডেডিকেটেড, যে যতটাই এডুকেটেড হোক না কেন তাদের মাইন্ডসেট কিন্তু সবসময় একটাই থাকে, সেটা হচ্ছে জিহাদ, আর জিহাদ ছাড়া এরা কিচ্ছু বোঝে না। এবং জিহাদের বিভিন্ন প্যাটার্ন আছে, জিহাদের বিভিন্ন টাইপ আছে। সুতরাং এদের উপরে ভরসা করা, এবং তাদের কাছে একটা জিনিসই হচ্ছে, আজকে প্রদেশের মুখ্যমন্ত্রী যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড সনাতনী, শুভেন্দু অধিকারী হচ্ছেন একদম স্ট্রেট ফরওয়ার্ড স্টাউন্স সনাতনী ধর্মকে উনি পালন করেন, ব্রাহ্মণ ধর্ম বা জাতি ওনার, এবং ব্রাহ্মণ পরিবার থেকে জন্ম নেওয়া একটা ছেলে তার ধর্মকে সে মাথা পেতে নিয়ে একদম বলে না কফন বাঁধকে চলে এতে, তো ওইভাবে উনি লড়াই লড়ছেন। এবং আমরা যত জানি যে ওনার উপরে বিভিন্ন ধরনের টার্গেট, বিভিন্ন রকমের টার্গেট ওনাকে করা হচ্ছে, এবং বিভিন্ন ভাবে ওনাকে ডিসলজ করার জন্য এই চক্রান্ত গুলো চলছে। এবং এটা সংজ্ঞান নেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং রাজ্য সরকারের যে পুলিশ এবং আমলা, তারা এই ম্যাটারটাকে খুব সিরিয়াসলি দেখছেন। কেন কি যখনই এরকম একটা জঙ্গি কার্যকলাপের মধ্যে কারোকে যদি ধরা পড়ে, তার মানেটাই হচ্ছে যে ডাইরেক্ট টার্গেট এমন একটা ব্যক্তি যার জন্য আজকে পশ্চিমবাংলার সনাতন রিএস্টাবলিশ হচ্ছে। সেটা ওরা কখনো চায় না যে পশ্চিমবাংলা একটা সনাতনী রাজ্য হিসাবে দাঁড়ায়, যেখানে পুরো পশ্চিমবাংলার চারিদিক থেকে, যেমন আসামে হিমন্ত বিশ্ব শর্মা, উনিও টার্গেটের মধ্যে আছে জঙ্গিদের উপরে, জঙ্গিরা ওনাকেও টার্গেট করে বসে আছে। সিমিলারলি যোগী আদিত্যনাথ, ওখান থেকে ওনাকেও টার্গেট করা আছে। তার মানে এটা পরিষ্কার হচ্ছে যে জিহাদ এগেইনস্ট নেশন, মানে একটা রাষ্ট্রের বিরুদ্ধে একটা জিহাদ চলছে। আর এই জিহাদ ছোট থেকে বড় সমস্ত লেভেলের জিহাদ। আমরা আবারও আসবো, একটা ছোট্ট বিরতি নেব, আবারও প্রত্যেকের কাছে আসবো, প্রত্যেকেই কি বলতে চাইছেন, তাদের কি মতামত এই বিষয়ে শোনাবো। আবারও আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে ডক্টর বিশ্বজিৎ দাস রয়েছেন এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রঞ্জিতা চক্রবর্তীও রয়েছেন। আমি রঞ্জিতা ম্যামের কাছে এবার চলে যাই। ম্যাম, আমরা যেভাবে আলোচনা করছিলাম যে হাবড়া হোক, তপসিয়া হোক, বর্ধমান হোক, এখন আমরা যদি দেখি 2জন বা 3জনকে ইতিমধ্যে এসটিএফ নিজেদের জেরায় নিয়েছে, তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু কি মনে হয় আরো তো অনেকেই থাকতে পারে বাংলায়? বা আজ আমরা জানি যে স্বাধীনতা দিবসের 2 দিন আগে আমরা এই শো করছি, কিন্তু তারপরেও তো বড় কিছু নাশকতা করার ছক তারা কষতে পারে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা ভারতেই রয়েছে, ভারতের হয়ে দেশদ্রোহিতার কাজ করছে, আগামীতে যদি এইভাবে চলতে থাকে তাহলে পরিণতি তো ভয়ঙ্কর। কি মনে করেন আপনি? ডেফিনেটলি পরিণতি তো ভয়ঙ্কর, কিন্তু আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের কোথাও গিয়ে ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা আরো অ্যাক্টিভ করতে হবে, এবং মানুষের মধ্যে কমিউনিটি কে ইনভলভ করতে হবে, যাতে কমিউনিটি থেকে ইনফরমেশনটা পাওয়া যায়। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এরা হয়তো আমাদের চারপাশেই আছে, তারা কাজ করছে, হয়তো আমাদের সন্দেহ হচ্ছে, কিন্তু আমরা কোথায় গিয়ে বলবো জানি না। তো সেই রকম একটা নেটওয়ার্ক তৈরি করা খুব প্রয়োজন, এবং বর্ডার রিজিয়নসে ডেফিনেটলি আজকের দিনে দাঁড়িয়ে এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় জিনিস যেটা আমার মনে হয়, যেটা এখানে দেখাও যাচ্ছে, যে বিভিন্ন ধরনের তারা সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনস, যেটা এনক্রিপ্টেড মেসেজ সিস্টেম ব্যবহার করেছে, সেই জন্য এইটার উপরে ট্রেনিং এবং কি ধরনের মেসেজ সিস্টেম চলছে বা এই নেটওয়ার্কস যেগুলো আছে, অ্যাপসগুলো আছে, সেগুলোর উপরে একটা নজরদারি করা খুব প্রয়োজন। এবং তৃতীয় যেটা খুব দরকার, যে বর্ডারের উপরে শুধু বাংলাদেশ ফেন্সিং করলে চলবে না, এই ইন্ডিয়া নেপালের যে অংশটা, এই জায়গাটাও কিন্তু একটু
দেখা দরকার, এবং এখানেও বোধহয় প্রয়োজন, ইনফ্যাক্ট আগেই প্রয়োজন ছিল, যেটা একটু আগে আমরা শুনছিলাম যে যখন আফগানিস্তানে ওই কান্দাহারের যে হাইজ্যাকিংটা হলো সেটা তো অনেক বছর আগের, কিন্তু তখনও কিন্তু আমাদের উচিত ছিল এই বিষয়টাকে মাথায় রাখা যে নেপাল কিন্তু আমাদের, নেপালের এই বর্ডার দিয়ে ইজিলি আসা যাওয়া করা যাচ্ছে এবং একই ভাষা এবং মানুষের মধ্যে মিশে যাচ্ছে, ফলে আর এই পার্টিকুলার যে আমাদের অংশটা রয়েছে যেটা শিলিগুড়ি করিডোর বলা হচ্ছে, এই জায়গাটা কিন্তু অনেক বেশি ভালনারেবল, এবং এখানে কিন্তু মিলিটারাইজেশন আরো আগে হওয়া উচিত ছিল, যেটা এখন হচ্ছে ডেফিনেটলি। কিন্তু আরেকটা জিনিসও আমার মনে হয় যেটা প্রয়োজন দেখা, যে কিভাবে ড্রাগসের নেশা ছড়িয়ে পড়ছে, কারণ ড্রাগসের নেশা করিয়ে সেই ড্রাগস কেনার জন্য টাকা রোজগারের জন্য এই যে ছেলে মেয়েগুলো বা ভালো একটা জীবনের জন্য তারা কিন্তু ট্র্যাপড হয়ে যাচ্ছে, একদম। এবং দেখা যাচ্ছে যে তারা কিন্তু পেছনে কেউ কাজ করছে এবং সামনে হয়তো এমন কিছু লোক কাজ করছে যাদের উপরে আমাদের সন্দেহ হবেই না, ফলে একদমই পুলিশিং কিন্তু একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেইটা কিন্তু নজরদারির প্রয়োজন এবং কন্টিনিউয়াস প্রয়োজন এবং পরিবর্তনেরও প্রয়োজন, যে পুলিশিং সিস্টেমটা এই জায়গাটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। একদম, আমরা আসবো এই বিষয়ে। আমাদের সঙ্গে ডক্টর বিশ্বজিৎ দাস রয়েছেন। স্যার, আপনার কাছে আমার এই প্রশ্নটা এই থাকছে, যেহেতু ইতিমধ্যে রঞ্জিতা ম্যাম বললেন যে আমরা যদি তাকাই যে সমস্ত অ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু এই যে এলিমেন্ট এক্স, তার পাশাপাশি সেশন বা ডিসকর্ড, এই ধরনের যে অ্যাপগুলো ভারতবর্ষে নিষিদ্ধ করা হয়েছে দীর্ঘদিন আগে, তারপরেও সেই অ্যাপেই কিন্তু হানি ট্র্যাপিং হোক বা অন্যান্য তথ্য আদান প্রদান করা হোক, তারা কিন্তু ব্যবহার করেছে। হামিদের কথা আমরা বলছি। কিন্তু কিভাবে এই অ্যাপগুলো নিষিদ্ধ হওয়ার পরেও দেশে এই অ্যাপগুলো এখনো সক্রিয় রয়েছে, সেটা একটা বড় প্রশ্ন। তার পাশাপাশি যে এই যে ভুয়ো আধার কার্ড বা অন্যান্য তথ্য তারা কোত্থেকে পাচ্ছে, বা সীমান্তবর্তী এলাকায় যদি আমরা তাকাই, সেখানে আরো কতটা সীমান্তবর্তী এলাকায় আমাদের নজরদারি বাড়ানো উচিত, কি মনে করেন আপনি? সামগ্রিকভাবে নজরদারি বাড়ানো উচিত। আমি যদি পরপর তিনটে বিষয় বলি, প্রথম বিষয় হচ্ছে যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এইগুলো তৈরি করছে। কিভাবে তৈরি হচ্ছে? রাজ্য প্রশাসন যে তথ্য বা ডেটা তৈরি করে কেন্দ্রীয় সংস্থা এগুলোকে সিলমোহর দিচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ডে। এই যে পদ্ধতির মধ্যে একটা নজরদারি করা দরকার, এবং যে স্তরে একেবারে প্রাথমিক স্তরে রাজ্য থেকে যখন তথ্য যাচ্ছে, জেলা থেকে যাচ্ছে, পঞ্চায়েত থেকে যাচ্ছে, তখনই কিন্তু নজরদারিটা শুরু হওয়া উচিত যে এর ডকুমেন্টেশনটা সঠিক হয়েছে কিনা। যদি ডকুমেন্টেশন সত্যি না হয়, সঠিক না হয়, তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া। যাদের করা হচ্ছে তারা শুধু নয়, যারা এই কার্ড করাচ্ছে তারা নয়, যাদের মাধ্যমে এই কার্ড করানো হচ্ছে তাদেরকে শাস্তি দিতে হবে, কারণ এটা হচ্ছে পাসপোর্টের মতোই তাদের কাছে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা রাজ্যে, এবং এখানে ইন্টেলিজেন্সের ভূমিকা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে যে মাইক্রো লেভেলে তাদের উপর নজরদারি, অর্থাৎ ধরুন আপনার এলাকায় কেউ ফ্ল্যাট কিনছে, কেউ বাড়ি ভাড়া নিচ্ছে, বা অপরিচিত কেউ থাকছে, তাতে নজরদারি করা দরকার। যদি নিজেরা নজরদারি করতে না পারি, তাহলে পুলিশ প্রশাসন বা ইন্টেলিজেন্স তাকে ইনফর্ম করা। এখন টোল ফ্রি নাম্বার আছে, সুতরাং এ কিন্তু পাশের বাড়ির স্বার্থ খালি বিঘ্নিত করছে এটা নয়, আমার, আপনার এবং আমাদের রাজ্যের, দেশের স্বার্থ বিঘ্নিত করছে। তাই একেবারে গ্রাসরুট লেভেল, অর্থাৎ নেক্সট ডোর নেবারের বাড়িতেও যদি কোনো অপরিচিত মানুষ আসে, যদি কেউ ভাড়া নেয়, কেউ বাড়ি বিক্রি করে, তাদের তথ্য পুলিশকে যাচাই করা প্রয়োজন। যে তথ্য তারা জমা দিচ্ছে, যে আধার কার্ড, যে ভোটার কার্ড, সেটাও আসল কিনা। তৃতীয় হচ্ছে এই মাইক্রো সার্ভাইলেন্সের পাশাপাশি, যেটা ইতিমধ্যে রঞ্জিতা ম্যাডাম বলেছেন, টেকনোলজিক্যাল সার্ভাইলেন্স, সেটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে প্রযুক্তিগতভাবে এখন প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, এবং ইন্টেলিজেন্স আরো বেশি শক্তিশালী হবে যখন এই প্রযুক্তিকে ব্যবহার করে নজরদারি করে দেখবে। কারণ আমরা জানি এই সোশ্যাল মিডিয়ায় যে কাজগুলো হচ্ছে, ভিপিএন এর মাধ্যমে চিহ্নিত করা কোথা থেকে, কোন ডিভাইস থেকে এই কাজ হচ্ছে, এবং তাকে শাস্তি দেওয়া। একেবারে শেষ যে কথা বলবো, যে নেবারিং কান্ট্রির সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু এখন সুমধুর নেই। যদিও বৃহৎ শক্তির সঙ্গে, ধরুন আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো আছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো আছে, সেই সঙ্গে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল,
এদের, কারণ নেপালকে ইতিমধ্যে চীন অর্থনৈতিকভাবে যে পরিমাণ সাহায্য করছে বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে, সেখানে আগে ভারতবর্ষের সঙ্গে একটা সুসম্পর্ক ছিল। একই ছবি বাংলাদেশের ক্ষেত্রেও দেখি, অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় করা এবং প্রতিবেশী দেশ যাতে এই জঙ্গিদের বা এই গুপ্তচরদের প্রশ্রয় না দেয়। একদিকে ইন্টেলিজেন্স, তাদের দক্ষতার পরিচয় আমরা পাচ্ছি, তাদের আরো সক্রিয় হতে হবে যাতে এইভাবে যারা গুপ্তচর বা যারা জঙ্গি বা পাক গুপ্তচর তারা যাতে আমাদের রাজ্যে, আমাদের দেশে, আমাদের শহরে ঘাঁটি গাড়তে না পারে। শুধুমাত্র শহরে বা রাজ্যের ক্ষেত্রে আমরা ইন্টেলিজেন্সের উপরে দায় চাপিয়ে দেব না। আমাদের যে দায়িত্ব আমি বললাম মাইক্রো লেভেল সার্ভাইলেন্স, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আর ইন্টেলিজেন্সের টেকনোলজিক্যাল সার্ভাইলেন্সটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদমই। আমরা এবার চলে আসছি অবসরপ্রাপ্ত কর্নেল দিব্যশঙ্কর ভট্টাচার্যের কাছে। আমরা কথা বলছিলাম, যেহেতু আপনিও কর্মরত ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে আপনারও অনেক অভিজ্ঞতা রয়েছে, যে এই যে মডিউলগুলো তৈরি করা হয় বা সীমান্তবর্তী এলাকায় যেখানে মাদক পাচার করে যে দেশের আজকে যদি আমরা তাকাই যে নবপ্রজন্ম একেবারে ভুগছে, বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে ড্রাগসের অ্যাডিকশনটা খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে এবং তার পাশাপাশি যে অন্যান্য রাষ্ট্রের তরফ থেকে যে এই অর্থনৈতিক মদত, তাও কিন্তু কোথাও কি একটা বড় চক্র। আমরা যদি তাকাই, যেভাবে ম্যাডাম বলছিলেন আমাদেরকে এর আগে, যে অরুণাচলের অবস্থা বা ভারতবর্ষ, অসম আর অরুণাচলের সীমান্তবর্তী এলাকাতেও কিন্তু এখন পরিস্থিতি উত্তেজনা হয়ে রয়েছে, উত্তেজনাময়। আর তার মধ্যে বাংলা হোক, পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, গোটা বিষয়টাই কিন্তু কোথাও কি একটা বড় লিঙ্ক। না, লিঙ্ক একটা আছে। কারণ যখন আমি পাঞ্জাবেও ছিলাম, আমি জম্মুতেও ছিলাম, কাশ্মীরেও ছিলাম, ওইখানে আমি একটা জিনিস দেখলাম কি, ওইখানে আগের যে পাকিস্তানের স্ট্র্যাটেজি ছিল, ওইটা ছিল এই জাঙ্গিদের ওরা বর্ডার ক্রস করে ওরা পাঠাতো। কিন্তু এখন আমরা যা দেখছি, ওরা গ্যাংসকে ব্যবহার করছে। যেমন দাউদ ইব্রাহিমকে ব্যবহার করছে, বিশেষ করে মুম্বাই, মহারাষ্ট্র আর গুজরাটে দাউদ ইব্রাহিমের গ্যাংসকে। আর এবার আমি দেখলাম কি শেহজাদ ভাট্টি ওই গ্যাংটাকে ব্যবহার করছে। অর্থাৎ ওরা গ্যাংকে ওরা বলে কি ঠিক আছে, মাদক তুমি ট্রান্সফার করো, কিন্তু আমাদের জন্য এটা কাজ করতে হবে। তো ওই জন্য এটা একটা গিভ অ্যান্ড টেক একটা রিলেশনশিপ হয়ে গেছে। আর ওইটা করে আমরা যখন বলি কি মিয়ানমার অর্থাৎ বার্মা হলো ড্রাগসের ক্যাপিটাল, তাহলে একটা জিনিস দেখবে যে কাঠমান্ডু হলো ফেক FICN বলি, ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটস, ওইটার কিন্তু ক্যাপিটাল। কারণ পাকিস্তান কাঠমান্ডুর থেকে ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটসগুলো পাঠায় ভায়া কাঠমান্ডু। আর ওই জন্য আমরা যখন বর্ডারে ছিলাম, তখন আমরা একটা জিনিস আরম্ভ করেছিলাম, আর ওইটা ছিল কমিউনিটি পুলিশিং। কি বর্ডারে আশেপাশে যা গ্রাম ছিল, ওইখানে এটা ছিল কি বাইরের লোক আসলে আমাদেরকে রিপোর্ট করত। অর্থাৎ আমাদের যদি কমিউনিটি পুলিশিং একটা কি কে বাড়ি নিচ্ছে, কে ভাড়া নিচ্ছে, ওইটা যদি কমিউনিটি ফিলিং একটা আসে আর কমিউনিটি পুলিশিং একটা হয়, আমি ভাবি কি এইটা একটা ব্রেক একটা হবে। আর সঙ্গে সঙ্গে আমি আরেকটা জিনিস বলতে চাই, আর ওইটা হলো কি আমরা প্রযুক্তির ব্যবহার করতেই হবে। আজকে আইয়ের দিন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিন আজকে, ওই জন্য এই প্রযুক্তির আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেকটাই রুখে দেওয়া সম্ভব একেবারেই। আবারও চলে যাব আলোচনায়। আমাদের সঙ্গে বিজেপি নেতা মোহন রাও রয়েছেন, আমি আপনার কাছে আসছি। মোহন বাবু, আমরা যেমনটা আলোচনা করছিলাম যে আমরা হামিদ মন্ডলের কথা বলি বা রানা রউফের কথা যদি বলি, তাহলে আমরা দেখি যে 2012 সালেই কিন্তু তিনি অনুপ্রবেশ করে ঢুকেছিলেন অবৈধভাবে ভারতে। এবং তারপর যদি আমরা দেখি যে ইতিমধ্যেই যেখানে কলকাতার ফোর্ট উইলিয়াম হোক, বিভিন্ন সামরিক ছাউনি হোক, BSF ক্যাম্প, রেল স্টেশন, এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় যে ছবি ও ভিডিও কিন্তু তার কাছে ছিল। এবং এই যে বিশেষ অ্যাপ, যে সমস্ত অ্যাপের কথা আমরা বলছিলাম, সেই অ্যাপের মাধ্যমে নেপালে থাকা হ্যান্ডারদের কাছে এই তথ্যগুলো সে পাঠাতো। তাহলে প্রশ্ন হচ্ছে যে কিভাবে, যেহেতু 2014 থেকে 2025 বা 2012তেই সে অনুপ্রবেশ করে ভারতে ঢুকেছে, বারবার এর মধ্যে সে অনেকবার পাকিস্তানে গেছে, আসা যাওয়া করেছে, কিভাবে সম্ভব? দেখুন, আমাদের দেশে আমরা যতটা বাইরের শত্রু থেকে আক্রান্ত না,
ততটা বেশি আমরা ঘরের শত্রু বিভীষণ, যে কথাটা না একদম সত্যি। হুম কেন কি প্রথমত আমাদের যে পলিটিক্যাল লিডারশিপ আছে, হুম একটা পলিটিক্যাল লিডারশিপ আছে টোটালি ন্যাশনালিজম নিয়ে চলছে, আর একটা পলিটিক্যাল ডিসটেনশন আছে যে অলরেডি এই দেশটাকে দুটুকরো করে দিয়েছে। 1947 এর একজনের অ্যাসপিরেশনে ধর্মের ভিত্তিকে দুটো দেশ হলো, একটা হিন্দুস্তান হলো, একটা পাকিস্তান হলো। তো তারপরেও দেখা গেল যে এই দেশে একটা সংখ্যা মানে প্রায় 3 কোটি মুসলিম এখানে থেকে গেল, আর যারা হিন্দু ছিল, যারা পাঞ্জাবি ছিল, তাদেরকে কুপিয়ে কেটে মেরে তাদেরকে ওখান থেকে প্যাক করে পাঠানো হয়েছে। তারপরে কি হলো, দেখলো যে এখন মানে প্রতিবেশী দেশ যে এত উন্নয়ন কি করে করছে, একটা হিন্দু দেশ কি করে তৈরি হচ্ছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, তাহলে এটাকে কিভাবে ধ্বংস করতে হবে। তো চারিদিক থেকে অনুপ্রবেশ, চারিদিক থেকে মানে জাল টাকা, মাদক পদার্থ, তারপরে অস্ত্র শস্ত্র, তারপরে এখান থেকে মেয়েগুলোকে পাচার করা, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলার যে বর্ডার গুলো ছিল, যে 464 কিলোমিটার যে বর্ডার, সে বর্ডারটা পোরাসলি ওপেন ছিল। পুরো ইস্টার্ন যে করিডোর, যেখানে বাংলাদেশের সাথে যে করিডোর, এবং এখন তো আমরা ভয় পাচ্ছি যে যে নেপালে যেগুলো চলছে, অ্যান্টি মুসলিম যে স্ট্যান্ড নিয়ে নেপালে হিন্দুরা যেভাবে রাস্তায় নেমে গেছে, তো তারা ওখান থেকে শয়ে শয়ে মুসলিম তারা ভারতবর্ষে ঢোকার জন্য পুরো একদম চেষ্টায় আছে। আর আমরা যে জিনিসগুলোকে আটকানোর চেষ্টা করা উচিত ছিল, সেগুলো কোথাও না কোথাও আমরা হারিয়ে ফেলেছি। বিগত সরকারগুলো এই দেশটাকে ধর্মশালা বানিয়ে রেখে দিয়েছে, এবং আজকে যে সরকার যদি কোনো পদক্ষেপ নিচ্ছে, আজকে ধরুন সিএ হলো, এনআরসি হলো, বা এনপিআর হলো, একটা দেশের মধ্যে কটা নাগরিক আছে তার ক্যালকুলেশন করা যাবে না, একটা দেশের মধ্যে একটা ডিলিমিটেশন করা যাবে না, একটা দেশের মধ্যে মানে যে পারে আসে, যে পারে যায়, কেউ দেখার নেই, কেউ জিজ্ঞাসা করার নেই। আজকে যেমন কারই হয় যে আমার বাড়িতে কারোকে আমি ভাড়া দিচ্ছি, তো ফার্স্ট আমার ডিউটিটা কি, আমি যাকে ভাড়া দিচ্ছি তার পুরো সমস্ত ডিটেল নিয়ে আমি থানায় জমা দেবো যে আমি এই ব্যক্তিকে ভাড়া দিচ্ছি। একেবারে, অর্থাৎ কিন্তু যেভাবে আমরা লোভে- আলোচনা করলাম মোহন বাবু, বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে আমাদের ইন্টেলিজেন্স বাড়াতে হবে। কারণ আমি এই বিষয়ে আসবো রঞ্জিতা ম্যামের কাছে শেষমেশ, আমাদের শো এর সময় একেবারে সীমাবদ্ধ। ম্যাম, আপনি যেমনটা বলছিলেন যে প্রত্যেকটা ক্ষেত্রে ইন্টেলিজেন্স বাড়াতে হবে, কারণ যে সমস্ত ছেলেমেয়েরা যে এই আইএসআই গুপ্তচর হোক বা পাক এজেন্ট লিঙ্কে তারা যুক্ত রয়েছে, আমরা ভারতবর্ষের দিকে যদি তাকাই, তামিলনাড়ু বা আমরা দক্ষিণ ভারতের দিকে যদি তাকাই, তারা প্রত্যেকে কিন্তু শিক্ষিত, তারা প্রত্যেকেই শিক্ষিত। তাদের পিছনে যদি ব্যাকগ্রাউন্ড আমরা চেক করি, অনেকেরই সাধারণ জীবনযাপন তারা করতে করতে কিন্তু এই দিকে তারা চলে যায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতবর্ষকে এবং আমাদের ইন্টেলিজেন্সকে আরো যথেষ্ট এগিয়ে যেতে হবে যেন এই ধরনের ঘটনা না ঘটে। ডেফিনেটলি সেটা তো করতেই হবে, এবং আরেকটা হচ্ছে অ্যাওয়ারনেস বাড়াতে হবে বাচ্চাদের মধ্যে, যে তারা কোনো ট্র্যাপে পড়ে যাচ্ছে না তো, এবং তারা সতর্ক, কারণ তাদেরকে যদি একটু দেখানো যায়, বোঝানো যায় যে এই ট্র্যাপ হতে পারে, তাহলে অ্যাডভেঞ্চারের নেশায় বা চট করে অল্প কাজের মধ্যে দিয়ে বা একটা ছোট্ট কাজ মনে হলো এবং তাতে প্রচুর টাকা রোজগার করে যাচ্ছে, কারণ ওই টাকার হাতছানিটা থাকে, সেই জায়গাতে কিন্তু তাদেরকে সতর্ক করা যায় এবং তাদের বাবা মাদেরকেও সতর্ক করা যায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চারা না বুঝে ওটার মধ্যে পড়ে যায়, তারপরে দের ইজ নো রিটার্ন। হ্যাঁ, তো এই জায়গাটাও আমাদেরকে বুঝতে হবে এবং ছড়িয়ে দিতে হবে কমিউনিটির মধ্যে, একটা কমিউনিটির, এটা যেন এই যে সার্ভেলেন্স বা এই যে সিকিউরিটির বিষয়গুলো, সেটা শুধু আমাদের এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটা মানুষের মধ্যেও ছড়িয়ে দেওয়া উচিত, যাতে এটা মানুষের মধ্যে আলোচিত হয়, তাহলে কিন্তু সে সতর্ক হবে। আমি শেষমেশ চলে আসবো দিব্য স্যারের কাছে। এখানে যেহেতু আমরা আলোচনা করছিলাম যে কমিউনিটির মধ্যে স্প্রেড করতে হবে এই বিষয়টা, আরো একটা বিষয় চলে আসে এখানে, জিহাদের কথাটাও, যে এইভাবে যে একটা বিষয় তো রয়েছে যে অল্প টাকা মানে কম কাজ করলেই অনেক বৃহৎ টাকা তারা পাচ্ছে, তো সেটাই তাদের আসক্তি চলে যায়, এবং অন্যদিকে বিভিন্ন ধরনের ফাঁদেও কিন্তু তারা পা ফেলে দেয়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বাবা মা, বাড়ির পরিবারের লোকজনকে সতর্ক হতে হবে নিজেদের ছেলেমেয়ের জন্য সতর্ক হতেই হবে। কারণ আমি যা বললাম যে কমিউনিটি পুলিশিং একটা বললাম, ওর সঙ্গে সঙ্গে আমাদের ঘরেও কিন্তু ওইটা মা বাবার ওইটা একটা দায়িত্ব কি নিজের ছেলে মেয়েকে একটু গাইডেন্স একটা দেওয়া উচিত। আর বিশেষ করে এই দিন যখন
আমরা দেখি কি ছেলে মেয়ে ওরা সবাই মোবাইলে থাকে, একদম। কি মোবাইলে কি করছে ওইটা কিন্তু দেখা উচিত, একটা কন্ট্রোল করা উচিত। আর আমি ভাবি যে ভালো শিক্ষা দিলে আমাদের বাচ্চারাও ভালো করবে, আমাদের দেশের জন্য ভালো হবে। একেবারেই তাই। আমি আজকে আমাদের আলোচনায় থাকার জন্য প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। দিব্যশঙ্কর ভট্টাচার্য স্যার, আপনাকেও ধন্যবাদ। মোহন রাও, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। বিজেপি নেতা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। ডক্টর বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপনাকেও ধন্যবাদ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রঞ্জিতা চক্রবর্তী ম্যাম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচনায় থাকার জন্য। এবং আগামীতে আমাদের নজর রাখতে হবে যে শান্তিপূর্ণভাবে আমরা দেশে থাকতে পারি কিনা, কারণ দোরগোড়ায় স্বাধীনতা দিবস আর দুদিন পরেই রয়েছে স্বাধীনতা দিবস। আর এরপর যেন ভারতবর্ষে কোনো ধরনের নাশকতার ছক না কষতে পারে জঙ্গিরা, সেদিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজ লাইভ বাংলা।